হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল 2024কে টার্গেট করে আমাদের যে জিকের ক্লাস আসছে, আজকে আমরা 9 নম্বর ক্লাসে চলে এলাম। তোমরা প্রত্যেকেই জানো বাছাই করা সেরা 30টি প্রশ্ন নিয়ে উইথ এক্সপ্লেনেশন সহযোগে এই ক্লাস করানো হয়। প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় এক্সাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বেঙ্গল পুলিশ জিকে এক্সপ্রেস নামে যে সিরিজ চলছে প্র্যাকটিস সেট, তো অবশ্যই ক্লাসটি হেল্পফুল হবে পরীক্ষার জন্য, কারণ তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে কমনযোগ্য ক্লাস করানো হচ্ছে। তো আশা করছি সকলে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবে, যেরকমটা আগের ক্লাসগুলো তোমরা দেখছো ঠিক সেইভাবেই ফিডব্যাক দেবে। এবং যারা এখনো পর্যন্ত আগের ক্লাসগুলো দেখোনি, আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই চেক আউট করে দেখে নাও। তো চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখবো। তোমরা যদি অ্যান্সার পারো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো ফার্স্ট কোয়েশ্চেন বলছে, গান্ধীজিকে জাতির জনক উপাধি প্রদান করেছিলেন কে? গান্ধীজিকে জাতির জনক উপাধি প্রদান করেন কে? সঠিক উত্তরটা হবে সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীজিকে জাতির জনক বা ফাদার অফ নেশন বলে আখ্যায়িত করেন। অপশন বি হবে সঠিক উত্তর। দেখো, যদি এখানে আমরা ভালো করে দেখি তাহলে গান্ধীজিকে অনেকে অনেক কিছু বলেছিলেন এবং গান্ধীজিও অনেক ব্যক্তিকে বিভিন্ন উপাধিতে ভূষিত করেছিলেন। তো সেই সম্পূর্ণ ডিটেলস আমাদের থাকবে এখানে। দেখো, গান্ধীজিকে জাতির জনক আখ্যা দিয়েছিলেন দেখলাম আমরা সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু সম্পর্কে একটু দেখে নিই আমরা এখানে। ওনার বিখ্যাত স্লোগান ছিল কি? তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এবং দিল্লি চলো। এই দুটো স্পেশাল বক্তব্য বা স্পেশাল কোটেশনস বা স্পিচ তিনি দিয়েছিলেন যখন ভারতের স্বাধীনতা সংগ্রামে তিনি যুদ্ধ করছেন। রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? এই প্রশ্নটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। তো দ্বিতীয় আকবর রাজা উপাধি দিয়েছিলেন রামমোহন রায়কে। আচ্ছা, দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়কে তার দূত হিসাবে লন্ডনে পাঠিয়েছিলেন, এটাও কিন্তু পরীক্ষাতে আসে। সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের লৌহ মানব নামে পরিচিত, আমাদের অপশনে যেরকম ছিল ঠিক সেইভাবে আমরা এক্সপ্লেনেশন দেখার চেষ্টা করছি। রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু বা গুরুদেব উপাধিতে ভূষিত করেন বা দিয়েছিলেন মহাত্মা গান্ধী। তো দেখো, এই ধরনের পয়েন্ট তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের প্রশ্ন এবং প্রশ্ন রিলেটেড যে এক্সপ্লেনেশন সেইভাবেই কিন্তু ক্লাস করানো হচ্ছে। আর গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এখান থেকে আমরা তিনটে মোট ইম্পর্টেন্ট পয়েন্ট জানলাম কি কি। গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু বা গুরুদেব উপাধি দিয়েছিলেন কে? মহাত্মা গান্ধী। গান্ধীজিকে জাতির জনক বলেছিলেন কে? সুভাষচন্দ্র বসু। রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে? দ্বিতীয় আকবর। তো অনেকগুলো দিক আমরা দেখতে পেলাম, তাই তো? এখান থেকে তোমরা 6টা বা 7টে একটা ইনফরমেশনের জিস্ট পেয়ে যাচ্ছ এখানে, এবং প্রশ্ন। তো যদি তোমরা 30টা প্রশ্ন আমার সাথে সলভ করো আজকে, তোমাদের 200-250টা প্রশ্ন কভার হয়ে যাবে এবং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সেগুলো, যে কোনো পরীক্ষায় দাও। বাট বেশিরভাগ এটা কিন্তু ফোকাস করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের এসআই কনস্টেবল বিভিন্ন পরীক্ষাকে। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। পরবর্তী প্রশ্ন, মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা কে? ডান দিকের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, যদি চিনতে পারো এনাকে তাহলে তোমরা বলতে পারবে, কমেন্ট করো প্রত্যেকে। তো সঠিক উত্তরটা হবে অশোক। অশোক হচ্ছেন মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা বিভিন্ন তথ্য দেখব। দেখো, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। কৌটিল্যের সাহায্যে অর্থাৎ কৌটিল্য চাণক্যের সহায়তা নিয়ে তিনি নন্দদের পরাজিত করে মগধের ইতিহাসে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন। এবং চন্দ্রগুপ্ত মৌর্য স্যান্ড্রোকটাস নামে পরিচিত, এটাও কিন্তু আমাদের অনেক সময় পড়ে। নেক্সট দেখো, বিন্দুসারকে অমিত্রাঘাত বলা হয়। 261 খ্রিস্টপূর্বাব্দে দয়া নদীর তীরে শিশুগুপ্তের বিরুদ্ধে অশোক কলিঙ্গ যুদ্ধ জয়লাভ করেন। চলো পরবর্তী প্রশ্ন। এরপরে আমরা দেখব শের শাহের সমাধিস্তম্ভ কোথায় রয়েছে? শের শাহের সমাধিস্তম্ভ কোথায় রয়েছে? তো এটা বিহারের সাসারামে রয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো বিভিন্ন সমাধি আমরা দেখে নেব, যেরকম বাবরের সমাধি রয়েছে কাবুলে আফগানিস্তানে, আকবরের সমাধি রয়েছে সিকান্দার উত্তরপ্রদেশে, জাহাঙ্গীরের সমাধি রয়েছে লাহোর পাকিস্তান, কুতুবুদ্দিন আইবকের সমাধি রয়েছে পাকিস্তানের লাহোরে, মির্জাফরের সমাধি রয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে, মীর কাসিমের সমাধি রয়েছে বিহারের মুঙ্গেরে, ঔরঙ্গজেবের সমাধি রয়েছে খুলদাবাদ বা ঔরঙ্গাবাদ উত্তরপ্রদেশে, শাহজাহানের সমাধি রয়েছে তাজমহল আগ্রা উত্তরপ্রদেশ। তো দেখো, তোমাদের প্রত্যেকটি পয়েন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইতিহাসের প্রশ্নের পরে আমরা অন্যান্য বিষয়ের প্রশ্ন এখানে দেখব। সমস্ত বিষয়ের প্রশ্ন সহযোগেই ক্লাস, চিন্তার কোনো কারণ নেই।
চলো নেক্সট কোয়েশ্চেন, হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? সঠিক উত্তরটা হবে অপশন এ, নাগদশক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো দেখো হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার। আচ্ছা, কোন বিদেশি শক্তি সর্বপ্রথম ভারতে আসেন? সঠিক উত্তরটা হবে কোন বিদেশি শক্তি সর্বপ্রথম ভারতে এসেছিলেন? পর্তুগিজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি, কারণ ইনিকে ভাস্কো দা গামা। তো ভাস্কো দা গামায় প্রথম ভারতে এসেছিলেন, যিনি একজন পর্তুগিজ অভিযাত্রী, তাই তো তিনি প্রথম ইউরোপিয়ান যিনি সমুদ্রপথে ভারতে এসেছিলেন এবং 1498 খ্রিস্টাব্দে 20 মে কালিকট বন্দর তথা কেরালার কালিকট বন্দরে এসে পৌঁছান, যার বর্তমান নাম হচ্ছে কোজিকোড। এবং কোজিকোডকে রিসেন্টলি একটা আপডেট আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে দেখেছি, ইউনেস্কো লিটারেচার সিটি হিসাবে আখ্যা দিয়েছে সিএ থেকে। ঠিক আছে, এগুলো মনে রাখবে তোমরা, এই যে ক্লাস করছো আমার সাথে, এইভাবে ক্লাস করলে তোমরা অনেকগুলো প্রশ্ন বা অনেক দিক দেখতে পাবে, শুধু পিডিএফ পেয়ে গেলেও কিন্তু হবে না। ঠিক আছে, ক্লাসে আমি অনেক ইনফরমেশন তোমাদের প্রোভাইড করব, সেগুলো তোমাদের জানতে হবে। এবং সেই সময় তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন কালিকটের রাজা জামোরিন। চলো নেক্সট কোয়েশ্চেন, কোন বছর মৌলিক কর্তব্য সংবিধানে অ্যাড হয়েছিল? সো 1976 সাল, অপশন বি হবে সঠিক উত্তর। 1976 সালে মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে যুক্ত হয়। এরপরে মৌলিক কর্তব্য সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য দেখব। দেখো ভারতীয় সংবিধানের 1976 সালের 42তম সংশোধন আইনের অনুযায়ী মৌলিক কর্তব্য সংবিধানে অন্তর্ভুক্ত হয়। সংবিধান রচনার সময় ভারতীয় সংবিধানে কোনো প্রকার মৌলিক কর্তব্য ছিল না, কিন্তু মৌলিক অধিকার আমাদের ছিল। 1976 সালের 42তম সংশোধনে মৌলিক কর্তব্যগুলো অ্যাড হয় আমাদের কনস্টিটিউশনে। প্রথমে মৌলিক কর্তব্যের সংখ্যা ছিল 10টি এবং পরবর্তী ক্ষেত্রে বা বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি হয়ে দাঁড়ায়, কারণ একটি অ্যাড হয়। তো এই মৌলিক কর্তব্যগুলি নন জাস্টিসেবল, অর্থাৎ পালন না করা আইনত দণ্ডনীয় নয়। মানে মৌলিক অধিকার যে ফান্ডামেন্টাল রাইট, সেগুলো কিন্তু আমরা আদালতে আমরা কেস করতে পারি, ঠিক আছে, সেগুলো যদি ঠিকঠাক জাস্টিসেবল না হয়। বাট এখানে বলা হচ্ছে মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস, সব মানুষকে বা ভারতের নাগরিককে পালন করতেই হবে এরকমটা বলা নেই, কিন্তু কিছু মৌলিক কর্তব্য রয়েছে অ্যাজ এ নাগরিক। ওকে, তো এগুলো হচ্ছে নন জাস্টিসেবল। আর 2002 সালের 86তম সংশোধনীর মাধ্যমে যে 11তম মৌলিক কর্তব্যটি যুক্ত হয়, সেটি হচ্ছে 6 থেকে 14 বছর বয়স্ক প্রত্যেকটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা, এটা তার প্যারেন্টসদের কিন্তু মৌলিক কর্তব্যের মধ্যে পড়ছে। তো এই বিষয়টাই বলা হচ্ছে যে 11তম মৌলিক কর্তব্য অ্যাড হয়েছে 2002 সালের 86তম সংবিধান সংশোধনে। তো প্রত্যেকটা বিষয় তোমরা বুঝতে পারলে পয়েন্ট। ওকে, চলো এরপরে আমরা পরবর্তী কোশ্চেন দেখবো। আশা করছি ভালো লাগছে ক্লাসটা, তাই তো প্রত্যেকের? কি বলছো তোমরা? দেখি বলো তো কমেন্ট সেকশনে কার কার ভালো লাগছে, কার ভালো লাগছে না। অনেক স্টুডেন্ট দেখো বাট কমেন্ট করো না, তোমাদের লাইকও পায় না, কিছু নাই, জানি না কেন করো। এনিওয়ে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার চেয়ারম্যান কে? রাজ্যসভার চেয়ারম্যান সঠিক উত্তরটা যদি আমরা দেখি, আমরা বহুবার আলোচনা করেছি ক্লাসে, তোমাদের এটা নিয়ে অনেকবার আমরা এটা বলেছি, কিন্তু রিপিট কোশ্চেন মানে এই নয় যে আমাদের খারাপ হচ্ছে, আমাদের এখানে কিন্তু অনেক সময় কি হবে, রিপিটের মাধ্যমে রিভিশনটাও হয়ে যাবে বা বিভিন্ন কোশ্চেনের দিক আমরা বা প্যাটার্ন আমরা বুঝতে পারবো। তো সঠিক উত্তরটা উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট হবে সঠিক উত্তর। রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকে উপরাষ্ট্রপতি। এই মুহূর্তে 2024-এ যদি আমরা দেখি যে ভারতের উপরাষ্ট্রপতি রয়েছেন জগদীপ ধনখড়। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ সরকারি পদ? ভেরি গুড কোয়েশ্চেন। দেখবে তোমরা এই ধরনের প্রশ্নগুলো বিগত বছরে কোনো না কোনো এক্সামে এসছে, তার মানে এটা নয় যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেবে না, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামের একটাই নিয়ম ভাই, কোনো প্যাটার্ন ফলো করে না, সিম্পলি প্রিভিয়াস ইয়ার কপি পেস্ট মেরে দেয়। বেশিরভাগ পরীক্ষায় দেখবে, আমি কারো সমালোচনা করছি না এখানে, বেশিরভাগ বোর্ডের প্রশ্ন দেখো, পিএসসি বোর্ড হোক আর আমাদের পিআরবি বোর্ড হোক, যাই হোক না কেন, বেশিরভাগ কোয়েশ্চেনই কিন্তু মানে রিপিটেড হয়। এটা ভালো জিনিস, আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করলে বা যে সমস্ত প্রিভিয়াস ইয়ার গুলো দেয় তারা পরীক্ষায় দেখলে হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, সেইভাবেই তোমাদের সেট রয়েছে পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন। তো এখানে আমরা সঠিক উত্তরটা বেছে নেবো কোনটা বলতো? ক্যাবিনেট সচিব, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ সরকারি পদ হচ্ছে ক্যাবিনেট সচিব। এরপরে বিভিন্ন যদি আমরা এক্সপ্লেনেশন দেখার চেষ্টা করি, দেখতে পাবো এখানে যে সর্বোচ্চ পদস্থ অসামরিক সেবা আধিকারিক হচ্ছেন মন্ত্রী পরিষদের সচিব। তিনি সিভিল সার্ভিস বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান, অর্থাৎ ভারতের প্রশাসনিক সেবার প্রধান এবং ভারত সরকারের ব্যবসায়ের বিধি অনুসারে সমস্ত সিভিল সার্ভিসের প্রধান। অ্যাটর্নি জেনারেল দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা, এটা নিয়েও প্রশ্ন রয়েছে আমাদের নেক্সট ক্লাসে। আচ্ছা, আর ভেঙ্কটরামানি ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে, বর্তমানে এবং ভারতের নিয়ন্ত্রক ও মহাসচিব মানে সিএজি বা ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল গিরিশচন্দ্র মুর্মু রয়েছেন। তো এই যে পয়েন্টগুলো তোমাদের দিচ্ছি প্রেজেন্ট পার্সপেক্টিভে, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বর্তমান দৃষ্টিভঙ্গি থেকে তোমাদের এই ধরনের প্রশ্ন আসার প্রবাবিলিটি বেশি। নীতি আয়োগের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছেন শ্রী বিভিআর সুব্রমণ্যম। চলো ওয়েল, নেক্সট কোশ্চেন,
রিজার্ভ ব্যাংকের গভর্নর কার দ্বারা নিযুক্ত হন? তো আরবিআই এর গভর্নর অ্যাপয়েন্টেড বাই, সঠিক উত্তরটা হবে ফাইন্যান্স মিনিস্টার বা অর্থমন্ত্রী, এবং ভারতের এই মুহূর্তে অর্থমন্ত্রী রয়েছেন নির্মলা সীতারামন, যিনি রিসেন্টলি বাজেট পেশ করলেন আমরা দেখলাম 2024-25 জন্য, তাই তো। দেখো এখানে এক্সপ্লেনেশনে বলা হচ্ছে আরবিআই সম্পর্কে, আরবিআই এর 25তম গভর্নর জেনারেল হলেন শক্তিকান্ত দাস। আরবিআই প্রতিষ্ঠা হয় 1 এপ্রিল 1935। আরবিআই এর সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত এবং আরবিআই এর মূল সদর দপ্তর হচ্ছে কলকাতায় ছিল, কিন্তু 1937 সালে এটি মুম্বাইয়ের শহীদ ভগৎ সিং মার্গে স্থানান্তরিত হয়। তো প্রত্যেকটা পয়েন্ট তোমাদের খুব ভালো, আশা করছি। নেক্সট প্রশ্ন, একটা ছবি রয়েছে, এটা হচ্ছে লেকের ছবি, লেকের নাম হচ্ছে নৈনিতাল। তোমাকে বলতে হবে যে এই লেকটি কোন রাজ্যে রয়েছে। সিম্পল উত্তর, 4টে প্রশ্ন অপশন রয়েছে, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর। তো জম্মু কাশ্মীরে আমরা কি জানি, ডাল লেক রয়েছে, তাই তো, সব থেকে মিষ্টি জলের হ্রদ, ভারতের বৃহত্তম। ওকে, তো এই ক্ষেত্রে সঠিক উত্তর আমরা কি হবে, উত্তরাখণ্ড হবে। উত্তরাখণ্ডে রয়েছে নৈনিতাল, বিভিন্ন তাল দিয়ে যে সমস্ত লেকগুলো রয়েছে, নৈনিতাল, আরো যে সমস্ত তালগুলো রয়েছে, ঠিক আছে, ওইগুলো সব উত্তরাখণ্ডে রয়েছে। আচ্ছা, এর মানে কি অন্য রাজ্যে তাল দিয়ে নয়, তাল দিয়ে অন্য রাজ্যেও লেক রয়েছে, বেশিরভাগ রয়েছে উত্তরাখণ্ডে। ওকে, সেটা প্রশ্ন নয় আমার এখানে। চলো নেক্সট আমরা দেখে নেবো, এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে, তোমাদের সাথে একটু আলোচনা ভালোভাবে করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে ভাই। দেখো পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে কোনটা, কাস্পিয়ান সাগর। ডাইরেক্ট পরীক্ষায় প্রশ্ন করবে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট লেক অফ ওয়ার্ল্ড, কাস্পিয়ান সাগর। ইংলিশে বললাম, বাংলায় হবে পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি নিম্নের। বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ যদি বলি উলার লেক। উলার লেক হচ্ছে জম্মু কাশ্মীরে রয়েছে, এটি ভারতের জম্মু কাশ্মীরে বান্দিপোরা জেলায় অবস্থিত, মানে এই উলার লেকটা বান্দিপোরা জেলায় অবস্থিত। সম্বর লবণাক্ত হ্রদ, যেটা ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ বা ইন্টার লেক, ঠিক আছে, ইনল্যান্ড ওয়াটার, স্যালিন ওয়াটার লেক। চিল্কা লেক আমরা জানি বৃহত্তম উপহ্রদ, লেগুন বলা হয়। উড়িষ্যাতে রয়েছে লোনার লেক হচ্ছে মিটিওরস লেক। নেক্সট, মহারাষ্ট্রের বুলধনা জেলায় লোনার লেকটি রয়েছে, লোনার ক্রেটার। গোবিন্দ বল্লভ বাঁধ সাগর, যেটা রিহান্দ বাঁধ নামে পরিচিত, এটা আয়তন দিক থেকে ভারতের বৃহত্তম বাঁধ, ঠিক আছে, এবং উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় রয়েছে। এছাড়াও কতগুলো লেকের নাম আমি দিয়েছি, দেখো এখানে প্রত্যেকে, তো এইগুলো দিয়ে তোমাদের প্রশ্ন হয়। দেওয়ার লেক রাজস্থান, রাজসমন্দ্র লেক রাজস্থান, মহারানা প্রতাপ লেক হচ্ছে হ্রদ হিমাচল প্রদেশে রয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি, বলো সঠিক উত্তর কোনটা হবে। তো সঠিক উত্তর হবে ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুর, ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো তোমাকে যদি বলা হয় দুর্গাপুর ইস্পাত কারখানা কোন দেশের সহায়তায় গড়ে উঠেছিল, বলতে পারবে? এই প্রশ্নটা কিন্তু হয়। তো এটা ইংল্যান্ডের সহায়তায় হয়েছিল, প্রত্যেকে লিখে নাও এটা, দুর্গাপুর হচ্ছে ইংল্যান্ডের সহায়তায় হয়েছিল, ঠিক আছে, ইংল্যান্ডের সহায়তায় হয়েছিল। আচ্ছা, ভিলাই রয়েছে, ভিলাইটা কোন দেশের সহায়তায়, সোভিয়েত রাশিয়ার সহায়তা, এবং যেটা রাউরকেল্লা হয়েছিল সেটা জার্মানির সহায়তায় হয়েছিল। তো এই তিনটে প্রশ্ন তোমাদের কম বেশি সমস্ত পরীক্ষায় আসে, প্রত্যেকে লিখে নাও। এই যে তোমরা ভাবছো আমি পিডিএফ পেয়ে যাবো, স্যার তো ক্লাস করাচ্ছেন পিডিএফ নিয়ে নেবো, কিন্তু এরকম বিষয়টা নয়। আমি তোমাদের এই যে বলছি অনেক ইনফরমেশন, অনেক এক্সপ্লেনেশন করছি, পরীক্ষার সময় এইগুলো বুঝতে পারবে। তোমাদের ক্লাসে বারবার রিপিটেশন বা সাউন্ড শোনা, এগুলো কিন্তু একটা ভালো জিনিস, কারণ পরীক্ষায় তোমাদের হলে তখন কিন্তু তোমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে এগুলো বেরিয়ে আসবে, ঠিক আছে। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি, শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি। তো এই কোয়েশ্চেনটাও কিন্তু বিগত বছরে এসছে, সঠিক উত্তর হবে পিদুর তালা গালা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি আমরা বিভিন্ন পর্বতশৃঙ্গ দেখি কোন দেশের কোনটা, তো দেখবো আমরা কাঙ্কার পুঞ্জম, এটা হচ্ছে ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম দেখে নাও, পার্শ্ববর্তী দেশ যেহেতু, কাঙ্কার পুঞ্জম। নেক্সট দেখো, মায়ানমারের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে হাকাকোবা রাজি। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে কেওক্রাডাং। মাউন্ট এভারেস্ট হলো নেপালের সর্বোচ্চ শৃঙ্গ, মাউন্ট এভারেস্ট হলো নেপালের সর্বোচ্চ শৃঙ্গ, এবং পুনকাক জয়া কাস্টেঞ্জ পিরামিড হচ্ছে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যদি ডিসপিউটেড এরিয়া বাদ দিয়ে বলে তোমাকে, তাহলে তোমাদের সঠিক উত্তর কাঞ্চনজঙ্ঘা হবে, আর এমনি সিম্পল কোশ্চেন করলে তোমাদের কেটু বা গড উইনস্টন হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তো এইভাবে তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। চলো নেক্সট প্রশ্নে আমরা যাব। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যের বনাঞ্চলের পরিমাণ সর্বাধিক রয়েছে। তো এটা হবে সঠিক উত্তর মধ্যপ্রদেশের সব থেকে বেশি বনাঞ্চল রয়েছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো দেশের আয়তনের দিক থেকে মধ্যপ্রদেশ আয়তনের বৃহত্তম বনভূমি রয়েছে, এরপরেই রয়েছে অরুণাচল প্রদেশ ভৌগোলিক এলাকার সাপেক্ষে।
মোট ভূমি এলাকার শতাংশ হিসাবে যদি দেখি তাহলে 5টি রাজ্য পরপর আমাদের দেখে নাও। মিজোরাম ফার্স্ট, তারপরে অরুণাচল প্রদেশ, তারপরে মেঘালয়, তারপরে মণিপুর, তারপরে হচ্ছে নাগাল্যান্ড। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, নিচের কোন নদীটি অলকানন্দার উপনদী নয়? তো এই যে নয় বলেছে, এটা দেখবে একটু প্রত্যেকে, অলকানন্দার উপনদী নয় কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে কোনটা? মন্দাকিনী, পিন্ডার, নন্দাকিনী নাকি ভিলগঙ্গা? সো দ্য কারেক্ট অ্যান্সার ভিলাগঙ্গা, এটা হচ্ছে অলকানন্দার উপনদী নয়, বাকি তিনটে অলকানন্দার উপনদী। যদি আমরা এক্সপ্লেনেশন একটু দেখার চেষ্টা করি, বিভিন্ন নদীর উপনদী আমরা সম্পর্কে একটু অবশ্যই দেখবো। কৃষ্ণা নদীর একটি প্রধান উপনদী হচ্ছে ভীমা নদী। পরীক্ষায় প্রশ্ন হয় ভীমা নদী কার উপনদী, তাই দিয়েছি। সোন হলো গঙ্গার প্রধান ডান তীরের উপনদী। গঙ্গা নদীর গুরুত্বপূর্ণ বাম তীরের উপনদী সম্পর্কে পরীক্ষায় কোশ্চেন হয় দেখবে, যেরকম রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, এটা ঘরঘরা হবে, আচ্ছা সরি ঘাগরা, সরি ঘাগরা হবে, ঠিক আছে এটা। এনিওয়ে, তো এটা ঘাগরা হয়ে যাবে তোমাদের, এটা ঠিক আছে এখানে ঘাগরা। নেক্সট আমরা দেখবো হচ্ছে কোসি এবং মহানন্দা। নেক্সট যমুনা গঙ্গা নদীর পশ্চিমতম এবং দীর্ঘতম উপনদী। গোমতী হলো গঙ্গার একটি উপনদী এবং চম্বল হলো যমুনা নদীর প্রধান উপনদী। গোদাবরী নদীর প্রধান উপনদী লিস্ট আমি দিয়েছি, প্রভারা, পূর্ণা, মঞ্জিরা বা মঞ্জরা, পেন গঙ্গা, ওয়ার্ধা, ওয়েন গঙ্গা, ইন্দ্রাবতী, এগুলো হচ্ছে সব কি গোদাবরী নদীর উপনদী। এই মঞ্জিরাটা পরীক্ষায় আসে বা মঞ্জরা পরীক্ষায় আসে যে কার উপনদী। তো অনেকগুলো উপনদী আমরা দেখলাম। এরপরে নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, চন্দ্রগ্রহণ কখন হয়, অর্থাৎ লুনার ইলিপস। তো ভেরি গুড কোয়েশ্চেন, তোমরা একটু ভূগোলের এই কনসেপ্টটা দেখে নাও প্রত্যেকে। দেখো ডান দিকে ছবিটা সাহায্যে বোঝাচ্ছি আমি, এখানে সূর্য রয়েছে, সূর্য স্থির, আমরা প্রত্যেকে জানি সূর্য সান, তাকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে এবং পৃথিবীকে কেন্দ্র করে মুন ঘুরছে বা চাঁদ। তাহলে সূর্য এক জায়গায় স্থির রয়েছে, তাহলে সূর্য এবং চন্দ্রের মাঝখানে যখন পৃথিবী আসবে, সূর্য এবং চন্দ্রের মাঝখানে যখন পৃথিবী আসবে, তখন কি হবে? পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়বে এবং চন্দ্রের কিছুটা অংশ দেখতে পাবো না আমরা। তো সেই অবস্থাটাকে আমরা চন্দ্রগ্রহণ বলে থাকি। ওকে, তো তাহলে কি হচ্ছে, পৃথিবী মাঝখানে আসবে কার? সূর্য এবং চন্দ্রের। তাহলে পৃথিবী মাঝখানে আসবে সূর্য এবং চন্দ্রের, অপশন সি হবে সঠিক উত্তর। এটা চন্দ্রগ্রহণের কন্ডিশন। যদি আমরা এরপরে দেখি সূর্যগ্রহণ বা সোলার ইলিপস হয়, তো এটাও ভালো করে দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের। দেখো এটা হচ্ছে সান, সূর্য, ঠিক আছে, এটা হচ্ছে সান বা সূর্য, এবং এখানে মুন আসবে, মুন মানে এম দিলাম আমি, এবং এখানে আর্থ আসবে পৃথিবী। তাহলে এই ব্যাপারটা যখন ঘটবে তখন আমরা কি দেখছি? সোলার ইলিপস দেখছি, মানে সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসবে। সো তখন আমরা সূর্যগ্রহণ দেখে থাকি। আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছো। এখান থেকে আরেকটা প্রশ্ন হয় একটু ডিপ কোয়েশ্চেন করলে, যেটা হচ্ছে আম্ব্রা এবং পেনাম্ব্রা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবিটা দিয়েছি, যে সরু একদম বিন্দু বরাবর যে রেখাটা গেছে ওই রেখাটাকে আমরা আম্ব্রা বলি, আর যেটা চওড়া একদম বিস্তারিত রেখা যে ফোকাসটা, সেটাকে আমরা পেনাম্ব্রা বলছি। ওকে, এই জিনিসটা। চলো নেক্সট কোয়েশ্চেন, পিত্তরস কোথা থেকে খরিত হয়? পিত্তরস কোথা থেকে খরিত হয়? সঠিক উত্তরটা হবে যকৃৎ থেকে পিত্তরস খরিত হয়, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো পিত্ত যকৃৎ থেকে নিঃসৃত হয়। পিত্ত হলো একটি তরল পদার্থ যা যকৃৎ দ্বারা গঠিত এবং নিঃসৃত হয় এবং তা পিত্তথলিতে সংরক্ষিত থাকে। পিত্ত কি করে? হজমে সহায়তা করে, চর্বিগুলিকে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে, যা পরিপাক নালীর মাধ্যমে শরীরে গৃহীত হতে পারে। অগ্নাশয় হলো পেটে অবস্থিত একটি অঙ্গ, এটি শরীরের কোষগুলির জন্য আমরা যা খাবার খাই সেটা জ্বালানি রূপে অর্থাৎ রিসোর্স রূপে রূপান্তরিত হয়, অপরিহার্য ভূমিকা পালন করে। নেক্সট পরবর্তী সায়েন্সের প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম অস্থির নাম কি? তো এখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এই যে অস্থিটা দেখাচ্ছি তোমাদের থাইয়ের হাড়, তো এটার নাম হচ্ছে ফিমার। তো এটাই হচ্ছে সব থেকে লংগেস্ট বোনস মানুষের দেহে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে দেখো রয়েছে স্টেপিস, তো এটা সব থেকে ক্ষুদ্রতম অস্থি মানব দেহের এবং এটা কানে রয়েছে আমাদের, কোথায়? কানে। ওকে, তো এরপর ডিটেলসে আমরা দেখার চেষ্টা করব। দেখো মানুষের দেহের বৃহত্তম অস্থি হলো ফিমার, ঠিক আছে, উরুর অস্থি যেটা থা বলে থাকি। মানব দেহের বৃহত্তম দীর্ঘতম শক্তিশালী এটা হাড়। ফিমার অস্থিটি হাঁটু থেকে শ্রেণী পর্যন্ত, তোমাদের ছবি দেখালাম। আমাদের দেহে মোট 206টি হাড় রয়েছে। দীর্ঘতম ক্ষুদ্রতম অস্থির ডিটেলসটা আমরা এখানে প্রোভাইড করছি, দেখে না। দীর্ঘতম অস্থি ফিমার বা উরুর অস্থি, মানব দেহের বৃহত্তম এবং সবচেয়ে ভারী অস্থি।
ফিমারের নিকটতম প্রান্তে একটি বৃত্তাকার অংশে রয়েছে, তোমাদের দেখালাম। ওকে, চলো এরপরে নেক্সট আমরা দেখবো হচ্ছে স্টেপিস, যেটা হচ্ছে ক্ষুদ্রতম অস্থি। ঠিক আছে, আচ্ছা এখানটা একটু প্রত্যেকে দেখে নাও। তো যেটা হচ্ছে মধ্যকর্ণে অবস্থিত, স্টেপিসের আকার 3 mm ইন্টু 2.5 mm। মধ্যকর্ণে 3টি হাড় রয়েছে, মেলিয়াস, স্টেপিস আর ইনকাস। এই পয়েন্টটাও কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। স্টেপিস 3টি অস্থির মধ্যে ক্ষুদ্রতম, এটি ঘন্টা আকৃতির মতো দেখতে হয়। চলো নেক্সট কোয়েশ্চেন। কি ক্লাস ভালো লাগছে তো প্রত্যেকের? নেক্সট প্রশ্ন, মানব দেহের সর্বাপেক্ষা বৃহৎ অঙ্গের নাম কি? সঠিক উত্তরটা হবে যকৃৎ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, ত্বকের পরে মানব দেহের বৃহত্তম অঙ্গ হলো লিভার বা যকৃৎ। মানব দেহের অঙ্গগুলির দৈর্ঘ্য ওজনের উপর ভিত্তি করে অঙ্গটিকে দীর্ঘতম হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। নেক্সট প্রশ্ন, এক আলোকবর্ষ মানে কত? দেখো, আলোকবর্ষ মানে দৈর্ঘ্যের একক এবং এটা মহাকাশে নক্ষত্র বা তারাদের দূরত্ব দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমরা ইউজ করে থাকি। সঠিক উত্তর 9.46 ইন্টু 10⁻15 মিটার হবে। 10⁻15 মিটার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা 15 হবে, ঠিক আছে, উপরে 15। চলো নেক্সট আমরা দেখে নেবো এক্সপ্লেনেশনের সাহায্যে আলোকবর্ষ দূরত্বের একক। এক আলোকবর্ষ হলো সেই দূরত্ব যা একটি আলোক রশ্মির দ্বারা এক বছরে অতিক্রান্ত হয়, বা 6 ট্রিলিয়ন মাইল বা 9.7 ট্রিলিয়ন কিলোমিটার। এক আলোকবর্ষ হলো এক বছরের মধ্যে শূন্য মাধ্যমে আলোর দ্বারা অতিক্রান্ত দূরত্ব। এটার ক্যালকুলেশনটা দিয়েছি, দেখো 9.46 ইন্টু 10⁻15 মিটার। শূন্য মাধ্যমে আলোর বেগ 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এটা কিন্তু সব থেকে বেশি ভ্যাকিউম বা শূন্য মাধ্যমে। দূরত্ব পরিমাপের অন্যান্য একক রয়েছে, যেরকম নটিক্যাল মাইল, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, গড় দূরত্ব, পারসেক। তো দেখো, এক নটিক্যাল মাইল মানে অক্ষাংশের 1 মিনিট, অর্থাৎ 1852 মিটার। এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে পৃথিবী এবং সূর্যের মধ্যে গড় দূরত্ব 150 মিলিয়ন কিলোমিটার। এক পারসেক মানে 3.26 আলোকবর্ষ। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটির কারণে মাম্পস রোগ হয়? মাম্পস রোগ নিম্নের কোনটির কারণে হয়? সঠিক উত্তর হবে ভাইরাসের জন্য মাম্পস রোগ হয়ে থাকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বা মাম্পস হচ্ছে ভাইরাস গঠিত রোগ। তো বিভিন্ন ভাইরাস, ছত্রাক গঠিত রোগের লিস্ট একটু দেখে নাও। ভাইরাস দ্বারা সৃষ্ট কিছু গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে যেরকম গুটি বসন্ত, জল বসন্ত, কোভিড-19 রিসেন্টলি আমরা দেখলাম ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, সার্স, হিউম্যান প্যাপিলোম ভাইরাস, পোলিও, জলাতঙ্ক, মাম্পস, ডেঙ্গু জ্বর, হাম, সর্দি কাশি। এগুলো কি? ভাইরাস গঠিত রোগ। ব্যাকটেরিয়া দ্বারা কিছু রোগ যেরকম কলেরা, কুষ্ঠ, যক্ষা, টাইফয়েড, প্লেগ, সিফিলস, অ্যানথ্রাক্স, ডিপথেরিয়া, নিউমোনিয়া এবং পারটুসিস। তো দেখো, তোমাদের যে লিস্টগুলো দিচ্ছি আমি, এইখান থেকেই তোমরা কমন পাবে। পাবে না এমনটা নয়। যদি আমার এই কোশ্চেনটি নাও আসে, আমরা এইখান থেকে কমন পাবো। ঠিক আছে, যার জন্যই তোমাদের ক্লাসে অ্যাটেন্ড করতে হবে এবং তোমাদের এক্সপ্লেনেশনগুলো খুব ভালোভাবে খাতায় নোট ডাউন করে সুন্দরভাবে বারবার রিভিশন করতে হবে। জিকে দেখবে তোমাদের থিওরি কিছু পড়তে হচ্ছে না। থিওরি বই পড়া ভালো, বেসিক ক্লিয়ার রাখা ভালো, বাট তুমি এই ক্লাসগুলো অ্যাটেন্ড করলে কুইক রিভিশন করতে পারবে। ওকে, চলো নেক্সট, পরবর্তী প্রশ্নে আমরা যাব। অ্যামিবার গমন অঙ্গ কোনটি? সঠিক উত্তরটা হবে সিউডোপোডিয়া হচ্ছে অ্যামিবার গমন অঙ্গ। যদি আমরা দেখি যে অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের বা শ্রেণীর অন্তর্গত, এবং মানে প্ল্যান্ট কিংডমটা বলছি, অ্যানিম্যাল কিংডম সরি। আচ্ছা, তারা তাদের চলাচলের জন্য সিউডোপোডিয়া বা খনাপদ নামে পরিচিত একটি বিশেষ লোকোমোটিভ অঙ্গ ব্যবহার করে। সিউডোপোডিয়া শব্দের অর্থ হচ্ছে ফলস লেগ বা মিথ্যা পা বলা হচ্ছে এখানে। এটি কোষের শরীরে অস্থায়ী পায়ের মতো বর্ধিত অংশকে নির্দেশ করে, যা নাড়াচাড়া বা খাওয়ার জন্য অ্যামিবা গঠন করে থাকে। ওকে, পরবর্তী কোশ্চেন, নিম্নের কোনটি সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস? তো অপশন এ হিলিয়াম হবে সঠিক উত্তর। যদি আমরা এক্সপ্লেনেশন দেখার চেষ্টা করি, দেখবো আমরা এখানে। ওকে, হাইড্রোজেন, হিলিয়াম সবচেয়ে দুটো হালকা গ্যাস। কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন নিয়ন সম্পর্কে দিয়েছি। কার্বন ডাইঅক্সাইড এটি বর্ণহীন গ্যাস, যার ঘনত্ব শুষ্ক ও বাতাসের তুলনায় প্রায় 53% বেশি। অক্সিজেনের রাসায়নিক মৌল যার প্রতীক হচ্ছে ও, পারমাণবিক সংখ্যা আছে 8। নিয়ন হচ্ছে এটি রাসায়নিক মৌল যার প্রতীক Ne এবং পারমাণবিক সংখ্যা 10। নেক্সট নাইট্রোজেন, দেখো নাইট্রোজেন একটা বর্ণহীন গন্ধহীন স্বাধীন গ্যাস, পারমাণবিক সংখ্যা 7। রাদারফোর্ড 1773 সালে নাইট্রোজেন গ্যাসটি আবিষ্কার করেন। কি তোমাদের স্পিডে হয়ে যাচ্ছে ক্লাস কি না ঠিক আছে বলো? মানে ক্লাসের গতি ঠিক আছে তো? ওকে, ঠিক আছে, চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন।
ভারতের জাতীয় পতাকাতে যে অশোক চক্র আছে তাতে কতগুলি দণ্ড থাকে? ডান দিকে ছবিটা দেখে আবার কেউ কাউন্ট করে বলে দিও না, এনিওয়ে বলতেই পারো। অবশ্যই অনেকে জানো, এটা খুবই বেসিক কোয়েশ্চেন। 24টি স্টিক রয়েছে আমাদের এই অশোক চক্রে, তাই তো? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটু ডিটেলসে আমরা দেখার চেষ্টা করবো। এখানে দেখো, তিরঙ্গা যে পতাকা আমাদের, তার মাঝখানে অশোক চক্র থাকে যেখানে 24টি স্পোক বা দণ্ড রয়েছে। এটি কিন্তু মোস্ট রিপিটেড কোয়েশ্চেন, তোমাদের বিভিন্ন পরীক্ষাতে ডিয়ার স্টুডেন্ট এসছে। এটি 22শে জুলাই 1947 সালে গৃহীত হয়েছিল। চাকাটিকে অশোক চক্র বলা হয় কারণ এটি অশোকের বিভিন্ন অনুশাসনে প্রদর্শিত হয়। চক্রের প্রত্যেকটি দণ্ড জীবনের একটি নীতি এবং দিনের 24 ঘন্টার প্রতীক, মানে আমাদের জীবনের বিভিন্ন প্রিন্সিপালস এবং সারাদিনে যে 24 ঘন্টা রয়েছে তার প্রতীক বা সিম্বল। এই কারণে এটিকে সময়ের চাকাও বলা হয়ে থাকে। দণ্ডগুলি যে 24টি নীতির প্রতিনিধিত্ব করে তার মধ্যে কয়েকটি, যেরকম প্রেম, সাহস, ধৈর্য, আত্মত্যাগ, সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা, আধ্যাত্মিক জ্ঞান এবং অন্যদের মধ্যে বিশ্বাস, এই সমস্ত যে প্রিন্সিপালস গুলো রয়েছে সেগুলো ডেভেলপ করে এই প্রত্যেকটি স্পোক। চলো নেক্সট, কলকাতায় পাতাল রেল চালু হয় কোন বছর? আমরা স্ট্যাটিক জিকে প্রশ্নে চলে এলাম। আমরা ইতিহাসের প্রশ্ন দেখলাম, সায়েন্সের প্রশ্ন দেখলাম, ভূগোলের প্রশ্ন দেখলাম, তারপরে তোমাদের ইন্ডিয়ান পলিটি ইকোনমির কোশ্চেন দেখলাম। এরপরে স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স দেখে এলে ক্লাসটা আমাদের খতম হয়ে যাবে। বাট তোমরা খতম হলেও অনেক কিছু পাবে এখান থেকে। লাস্টে একটা ভালো আপডেট রয়েছে, অবশ্যই দেবো। কলকাতায় পাতাল রেল চালু হয় কোন বছর? 1984 সালে কলকাতায় পাতাল রেল চালু হয়। অপশন এ হবে সঠিক উত্তর। দেখো, কলকাতায় মেট্রো রেল ভারতের প্রাচীনতম মেট্রো রেল। দিল্লি, হায়দ্রাবাদ, চেন্নাই এবং নাম্মা অর্থাৎ কর্ণাটক মেট্রোর পরে এটি ভারতের পঞ্চম দীর্ঘতম মেট্রো রেলওয়ে নেটওয়ার্ক ইন ইন্ডিয়া। এর চলাচল 24শে অক্টোবর শুরু হয়। 1984তে রাষ্ট্রপুঞ্জ দিবসে শুরু হয়েছিল। এটি রেল মন্ত্রক দ্বারা নিয়ন্ত্রিত ভারতের একমাত্র মেট্রো রেল। প্রথম ভূগর্ভস্থ রেলটি 1984তে ভবানীপুর ও এসপ্লেনেডের মধ্যে পরিচালিত হয়। চলো নেক্সট কোয়েশ্চেন, অলিম্পিকে প্রথম মহিলা ভারতীয় পদক বিজেতার নাম? কর্ণম মালেশ্বরী। আমরা আগের দিনেও এক্সপ্লেনেশনে সম্ভবত দেখেছিলাম, কোশ্চেন ছিল না। তো কর্ণম মালেশ্বরী একজন ভারতীয় অলিম্পিক প্লেয়ার, যিনি প্রাক্তন এই মুহূর্তে। অতীতে অনেক ভারতীয় মহিলা অলিম্পিকে অংশ নিয়েছেন। ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয় কাকে? ছবিটা দেখে চিনতে পারছো কেউ? পারবে না সম্ভবত। তো ইনি হচ্ছেন ভার্গিস কুরিয়েন, যাকে হোয়াইট রেভলিউশনের জনক বলা হয়। অপারেশন ফ্লাড, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটু এক্সপ্লেনেশন দেখার চেষ্টা করো, প্রত্যেকে এখানে অনেক কিছু তথ্য রয়েছে, এক এক করে বলবো তোমাদের, ঠিক আছে? দেখো, ভার্গিস কুরিয়েন ভারতে শ্বেত বিপ্লবের জনক। অপারেশন ফ্লাড হলো দুগ্ধ ক্ষেত্রের কর্মক্ষমতা বৃদ্ধির সাথে যুক্ত। তোমাকে সিম্পল কোশ্চেন করবে, অপারেশন ফ্লাড কিসের সাথে যুক্ত? চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1970 সালে জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ড অপারেশন ফ্লাড চালু করে। আগের দিনের প্রশ্ন ছিল, তোমরা দেখবে কোনো একটা ক্লাসে আমাদের, যে জাতীয় দুগ্ধ গবেষণাগার কোথায় অবস্থিত? প্রতিষ্ঠান রয়েছে হরিয়ানার কুর্নুলে বা কর্নালে। জাতীয় দুগ্ধ দিবস পালন করা হয় 26শে নভেম্বর। আনফিনিশড ড্রিম হলো ভার্গিস কুরিয়েনের লেখা একটি বই, এবং জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ড আনন্দ বা গুজরাটে রয়েছে এটা। এরপরে আরো অনেকগুলো পয়েন্ট রয়েছে তোমাদের, দেখো এখানে। বিশ্বের দুধ এবং দুগ্ধজাত দ্রব্যের উৎপাদনে যদি দেখি, ভারত হচ্ছে বৃহত্তম দেশ। ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথনকে। বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলগকে। ভারতের পঞ্চায়েতে রাজের জনক বলা হয় বলবন্ত রায় মেহতাকে। ওকে, চলো, কি ক্লাস ভালো লাগছে তো? কন্টেন্ট বলো, কিরকম ইনফরমেশন আছে একটু বলো, তোমাদের কমেন্ট না দেখলে হয় না। চলো এই প্রশ্নটার উত্তর দাও। আগের দিনে বলেছি, আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে কোনটা? হেগ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো দিস ইজ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, তাই তো, দ্য হেগ। চলো একটু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সম্পর্কে দেখে নিই আমরা। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস নেদারল্যান্ড হেগে অবস্থিত। আন্তর্জাতিক বিচার আদালত সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের সনদ দ্বারা 1945 সালের জুন মাসে প্রতিষ্ঠিত হয়। 1946 সালের এপ্রিলে কাজ শুরু করে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর অফিসিয়াল কাজের ভাষা হলো ইংরেজি এবং ফরাসি। এটি রাষ্ট্র দ্বারা জমা দেওয়া আইন বিরোধী। দরকার নেই, এই পয়েন্টটা দরকার নেই তোমাদের, ঠিক আছে? চলো এরপরে বিভিন্ন হেডকোয়ার্টার দেখে নিই। বিশ্ব ব্যাংক ওয়াশিংটন ডিসি, ইউনেস্কো প্যারিস, ইউনিসেফ নিউ ইয়র্ক, বিশ্ব বাণিজ্য সংগঠন জেনেভা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জেনেভা। এই যে 5টা তোমাদের পয়েন্ট দিলাম, আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা আপকামিং তোমাদের এক্সামে একটা প্রশ্ন পাবে, একদম গ্যারান্টি দিচ্ছি।
চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, সোরা এটি কোন দেশের পার্লামেন্ট? তো সঠিক উত্তর হবে আফগানিস্তানের পার্লামেন্ট, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখব, চতুষ্কোণ উপন্যাসটির রচয়িতা হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। ডান দিকে ছবিতে আমরা খুব পরিষ্কার দেখতে পাচ্ছি স্যার, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় পাইলট হলেন কি? বলো। সঠিক উত্তর হবে ইনি হচ্ছেন JRD টাটা, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইনি প্রথম ভারতীয় পাইলট। তো এই ছিল ডিয়ার স্টুডেন্ট আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উইথ এক্সপ্লেনেশন। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্ট আমাদেরকে ক্লাস করার জন্য আরো বেশি উৎসাহ প্রদান করবে। তো এক্সাম বাংলার ইউটিউব চ্যানেলটি ফলো করতে অবশ্যই ভুলো না কেউ, এবং এই ক্লাসের বা এই সমস্ত ক্লাসগুলোর কমপ্লিট PDF পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, জাস্ট ক্লিক করবে এবং জয়েন হয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।